চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সর্বদা মনে রেখো, যুদ্ধকলাকে প্রধান 5টা তত্ত্ব নিয়ন্ত্রণ করে: স্বর্গীয় ভাগ্য, ধরিত্রী ও কর্ম, সেনাপতি, সঞ্চারণ বিধি এবং অনুশাসন। কিন্তু সবচেয়ে উপরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নৈতিক নিয়ম। নৈতিক নিয়ম হলো সেই নিয়ম যাতে প্রভাব আর বিশ্বাসের কারণে প্রজারা নিজেদের রাজার প্রতি অনুগত থাকে। রাজার প্রতি এই আনুগত্য এমন একটা নৈতিক চাল যাতে বিভ্রান্ত করে তুমি জনতাকে যা ইচ্ছা তাই করতে পারো। তুমি জনতাকে আশার জালে এই নৈতিকতায় জড়াতে পারো যখন বাস্তবে কোনো আশাই নেই। তুমি এই নৈতিক জালের সাহায্যে আশা না থাকলেও জনতাকে এই বিশ্বাস দিতে পারো যে আশা আছে, আর এইভাবেই তুমি তাদের আত্মসম্মানকে উস্কে দিতে পারো, আত্ম অভিমানকে জাগ্রত করে দিতে পারো। তারা যেন নিজেদের সামনে অন্য উপায় থাকা সত্ত্বেও তোমার জন্য নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত হয়ে থাকবে। আর আমরা এখানে এবার কুটিল রাজনীতির অধ্যায় প্রয়োগ করে গান্ধার জয় করব। এখন তোমাদের সামনে সবকিছুই অত্যন্ত স্পষ্ট। পরিকল্পনা তোমাদের বুঝিয়ে দিলাম, আর প্রয়োজনীয় সব সূত্র তোমাদের সঙ্গে রয়েছে। কিন্তু মনে রেখো, কোনো ভুল হলে চলবে না, কারণ এরকম অভিযানে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। ঠিক আছে? আজ্ঞে আচার্য। যাও, শুভ হোক, মঙ্গল হোক। চাণক্য সর্বদা বলতেন যে যুদ্ধ করে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করাটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে জয়লাভ করা। আর এটাই তিনি চুপচাপ তক্ষশিলায় বসে করবার চেষ্টা করছিলেন। আর এটাই একবার ইতিহাসে প্রথমবার ধননন্দকে বিস্মিত করেছিল। তক্ষশিলা? আরে তক্ষশিলায় কি করতে গেছে ওই চাণক্য? এই কথাটা ভালো করে বুঝবার আমিও চেষ্টা করছি মহারাজ। চতুর্দিকে জানি এতটা হুঁশিয়ারি দেওয়ার পরেও ও চুপচাপ বসে থাকার লোক নয়। তবে তক্ষশিলায় এমন কি আছে যেটা নেবার জন্য গিয়েছেও? তক্ষশিলায় কেবল তক্ষশিলার গুরুকুলই তো আছে। আরে আবার এমনটা নয় তো যে ও নিজের আবেগের বশে আমাকে সাবধান তো করে গেল সবার সামনে, কিন্তু পরে হয়তো ওর এটা মনে হয়েছে যে ও এটা করবে কি করে। হ্যাঁ, নিজে হয়তো এর উত্তর খুঁজেই পায়নি, তাই আবার চলে গেছে ও নিজের গুরুকুলে। আমার তো এই আজকালকার আচার্যরা শাস্ত্র পড়ে আর পড়িয়ে নিজেরাই শাস্ত্রের দাস হয়ে যায়। আর যখনই ওরা কোথাও আটকে যায় অমনি দৌড়োয় ওই শাস্ত্রের কাছে। এই চাণক্য এই বয়সে আবার গেছে গুরুকুলে আমাকে হারানোর জন্য। শাস্ত্র পড়তে গেছে। দাদা ত্রিকট ধা ত্রিকট ধে। আচ্ছা, এতটাও মূর্খ ও হবে না হয়তো, তাই না মতো? চাণক্যকে নিয়ে আপনার আশঙ্কাটা সর্বদাই ঠিকঠাক মহারাজ, কিন্তু চিন্তা আমার এটা নিয়েই হচ্ছে যে ও ওখানে অবশ্যই আমাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের সূত্রপাত ঘটাচ্ছে। চিন্তা করো না তুমি আমার তো, ও যত ইচ্ছে ষড়যন্ত্র করে যাক। আরে আছে তো ও বিপাশা নদীর ওই পারে।
সেখানে বসে বসে ও আমার কি ক্ষতি করবে? হ্যাঁ, আর কি নিয়ে আসবে ওই অকর্মণ্য ওখান থেকে? হ্যাঁ, সৈন্য নিয়ে আসবে আমাকে হারানোর জন্য? আরে ওই বিপাশা নদী পার করতে করতেই আমি ওর সৈন্য দলকে অর্ধেক করে দেব। ওকে বলো পড়ে থাক ওখানে বিপাশা নদীর ওই পারে, চুপচাপ পার্বত্য ভূমিতে। আর এমনিতেও আমাদের ভারতবর্ষ বিপাশার এপার থেকেই শুরু হয়। আরে পা রেখে তো দেখাক একবার। ওকে পিছে না ফেললে ধননন্দ নাম নয় আমার। দিনক দিনক দিন ধা। জানি না আমার কেন এরকম মনে হচ্ছে চাণক্যকে নিয়ে, যে পরিস্থিতি যতটা সুন্দর এবং সুরক্ষিত দেখাচ্ছে সেটা তেমনটা নয় মহারাজ। কোনো ব্যাপার নয় অমাত্য। ভদ্রশাল তো ওখানেই আছে। ওকে বলো যে আমাকে প্রত্যেকটা মুহূর্তের খবর যেন পাঠায়। আগে মহারাজ। হে সূর্যদেব, আমাকে শক্তি দিন যাতে আমি আমার স্বামীর মন জয় করতে পারি। কুরুকন্যা কল্যাণীর জয় হোক। তুমি কে? আমাকে মহারাজ কুরু এখানে পাঠিয়েছেন। আমি গান্ধারে আপনার শুভচিন্তক বোন। আমাকে মহারাজ পুরু আপনার খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন, কারণ ওখানে পাওয়া সূচনা অনুযায়ী যে আপনি আপনার বৈবাহিক জীবনে খুব একটা খুশি নন। না, সেরকম কিছু নয়। একজন পতিব্রতা নারীর মুখে এরকমই উত্তর শোভা পায়। সম্মান করছি আপনার শিষ্টাচারকে, কিন্তু এই কথাটা তো সবাই জানেন যে রাজপ্রাসাদের চার দেওয়ালের মধ্যে মহারাজ অম্বিক আপনার সঙ্গে কিরকম ব্যবহার করেন। আর কালকের ব্যাপারটাই ধরুন না। দেখুন, কাল রাতে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে পিতাকে কিছু বলবেন না। মহারাজ যেমনই হন না কেন, উনি আমার স্বামী। চিন্তা করো না তুমি বোন, আমি মহারাজ পুরুকে কিচ্ছু বলবো না। কিন্তু মহারাজ অম্বিক আপনার প্রতি এবং জবনদের সঙ্গে হাত মিলিয়ে এখানকার সাধারণ নাগরিকদের প্রতি যে অত্যাচার করছেন, যে পাপ করছেন, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমি শুধু আবার সবকিছু উচিত আর নীতিগত করতে এসছি। আপনি ঠিক কি করতে চান? চিন্তা করো না বোন, আমি কিছু ঘাবড়ানোর মতো কাজ করব না। আমি তো শুধু মহারাজ অম্বিককে সাহায্য করতে চাই। আমি চাই যে আপনি গুরুদেবের সঙ্গে দেখা করুন। উনি একজন ত্রিকালদর্শী, খুবই জ্ঞানী। হতে পারে আপনি ওনার বলা পথে চললে মহারাজ অম্বিকের ব্যবহারে কিছু পরিবর্তন আসে। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি
তুই আসলে স্বামীর প্রেমের থেকে বঞ্চিত কন্যা। কোনো ব্যাপার নয়। তোর এই দুঃখ সমাধানের জন্য স্বয়ং ঈশ্বর তোকে এখানে পাঠিয়েছেন। এমন গুণসিদ্ধ মন্ত্র দেব, এমন গুণসিদ্ধ মন্ত্র দেব যাতে তোর স্বামীর ওপর থেকে সমস্ত কুপ্রভাব চলে যাবে। কিন্তু একটা কথা যেন মনে থাকে, এই কথাটা যেন তোর স্বামী না জানতে পারে, না হলে সেই সমস্ত বাজে শক্তি তোর স্বামীকে বিনাশ করবে। মন্ত্র জপ করতে থাক টানা 3 দিন পর্যন্ত। এতেই তোর কল্যাণ হবে কন্যা, কল্যাণ হোক। আমি কি বলছি বোন, যা বলছে করে নাও। এতে শুধু তোমারই নয়, সমস্ত গান্ধারের ভালো হবে। যা বলছেন করো। এর জন্য আমাকে টানা 3 দিন তান্ত্রিক ক্রিয়ার কার্যকলাপ চালাতে হবে। দে, এমন কোন বস্তু দে যেটা ও তোকে দিয়েছে, তার উপর আমি টানা 3 দিন ধরে আমার তান্ত্রিক বিদ্যা জপ করব। এখনই দে। এবার আমি যে মন্ত্রটা তোকে বলছি সেটাকে মন দিয়ে শোন। ওম ক্লিক 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 স্বাহা। আমার কথা মতো এই মন্ত্র জপ কর তুই। এছাড়া আর কোনো পথ নেই। আর মনে থাকে যেন তোর স্বামী যেন এ ব্যাপারে কিচ্ছু না জানতে পারে, আর তা না হলে সব ব্যর্থ হবে আর তোর স্বামী শেষ হয়ে যাবে। চাহ। চলো বোন। ও মা, কে তুমি? আর আমাদের ছাউনিতে কি করে এলে? তুমি আবার কারোর গুপ্তচর নয় তো? গুপ্তচর? আমি তো আপনার শুধুই ভালো চাই। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, তারপরে আমি এই রসকসীন রাতকে কিরকম রসের রঙিন করে তুলি। এমন জিনিস এনেছি যা আপনি না কখনো দেখেছেন আর না স্বাদ নিয়েছেন। কি সেই জিনিস? এমন এক সৌন্দর্য, এমন সৌন্দর্য, লাস্যময়ী শরীর, কালো কালো চোখ, আর যখন চোখ থেকে বান চালায় তখন মনে হয় যেন কোনো অপ্সরা ছাড়া আর কিছু না। তাহলে আপনি কষ্ট করে গিয়ে একবার তাকে দেখে নিন। এটা তুমি একটা মেয়ের কথা বলছো নাকি অনেকগুলো মেয়ের? সে একাই অসংখ্য লাস্যময়ীদের সমান। আর তাকে শুধু আমার কাছেই নিয়ে এসেছো কেন? সেই বলেছিল যে তক্ষশিলার সবচেয়ে বড় ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো। আর তুমি ছাড়া সবচেয়ে বড় ব্যক্তি কে বলো, তাই না? বলো না।
কে সে? এবার তো বলো। প্রণাম। এই হলো সেই অপ্সরা, তাই না অপ্সরা? ইনি হুম হুম, ইনি কে? এই হলো সে, তক্ষশিলার সবচেয়ে বড় ব্যক্তি, একদম রাজার মতো। আচ্ছা, তাহলে এই কথাটা গান্ধারে কেউ জানি না কেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে যার কাছেই আমি যাব সে যেন হীরের যথার্থ জহুরি হয়। তক্ষশিলা থেকে খালি হাতে ফেরার চেয়ে ভালো কোনো জহুরিকে যেন প্রসন্ন করে যাই। শোনো, যদি তুমি আমাকে মহারাজা অম্বিকের কাছে নিয়ে যাও তাহলে। অম্বিক তোমায় এমন কি দিতে পারে যেটা আমি দিতে পারবো না? সম্পত্তি চাই, গয়না চাই, সত্তা বা শক্তি চাই তোমার পায়ের তলায়। সেটা শুধু তোমায় ইউডোমসই দিতে পারে। দেখতে চাও তুমি? এই দেখো, এই যে এত সম্পদ শুধুমাত্র ইউডোমসই তোমায় দিতে পারে। শুধুমাত্র ইউডোমস। তোমার সমস্ত ইচ্ছা পূরণ শুধুমাত্র ইউডোমসই করতে পারে। তোমাকে দেখতে দেখতেই রাত কেটে গেল। এত তাড়াহুড়ো কিসের? এমনিতেও আমি মেয়েদেরকে একেবারেই বিশ্বাস করি না। স্ত্রীলোকের ওপর ভরসা করাও উচিত নয়। তোমার এই আভূষণ আমাকে কেন দিচ্ছ তুমি? কোনো স্ত্রীলোক তার গয়না কোনো পুরুষের কাছে এমনি এমনি দেয় না। আপনি ওনার সাথে দেখা করতে যেতে পারেন।
আচার্য সুখদেব বলেছিলেন ওনাকে আমরা এখানেই পাবো। তোমরা সবাই ছড়িয়ে পড়ো আর পুরো জায়গাটাকে ভালো করে খোঁজো, কেউ যেন বেঁচে না পালাতে পারে। যাও। আমি আসছি চাণক্য। চলো। খুব ভালো, তাহলে তোমরা মঞ্চ সাজিয়ে ফেলেছ। এখন শুধু এটারই প্রতীক্ষা যে আমরা যাদের অপেক্ষা করছি তারা কখন আসবেন আর আমাদের কূটনৈতিক জালে জড়িয়ে পড়ে আমাদের ইচ্ছে মতো অভিনয় করবেন। আর সেই মুহূর্তেরও প্রতীক্ষা যখন অম্বিক আর ইউডোমস একে অপরের সম্মুখীন হবে। তোমার মদিরার নেশা চড়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটা খেয়ে তোমার বেশি নেশা হয়ে গেছে। এবার তুমি সোজাভাবে ঠিক করে হাঁটতেও পারবে না, দেখে নিও। আচ্ছা, যদি আমি চাই তাহলে এখান থেকে আমার প্রাসাদ অব্দি হেঁটে যেতে পারি, কিন্তু কি করব? আমি এখানকার রাজা, যে এরা আমাকে হেঁটে যেতেই দেবে না। আরে ছাড়ো, ছাড়ো এসব রাজপাট। তুমি আমাকে বাহুবলে হারাও, তারপরে বুঝবো যে আজ কার বেশি নেশা হয়েছে। আচ্ছা, তাহলে এই কথা, তাহলে হয়ে যাক। তাহলে হোক। ইউডোমাস, তুমি আমাকে কোনোদিন হারাতে পারবে না। আগে তুমি আমাকে হারাও অম্বিক, তারপরে বড় বড় কথা বলবে। এটা ভালোই হয়েছে। আমাদের সম্পর্কের ভিত্তি একটা রাজনৈতিক বোঝাপড়া, কিন্তু কারণ যাই হোক না কেন আমাদের এই সম্পর্কটা একটা সত্য ঘটনা। যদি আমাদের এই সম্পর্কটা নিয়ে সহজভাবে এগোতে হয় তাহলে আমাদের মিলিতভাবে চেষ্টা করতে হবে। আর যদি আপনি আমার প্রস্তাবে সহমত হয়ে থাকেন তাহলে আপনার তরফ থেকে ভালোবাসার চিহ্ন হিসেবে কোনো উপহার দিন আমায়। তাহলে সেক্ষেত্রে এই চিহ্নটা আমার তরফ থেকে এখনই রেখে দিন আপনি। আর এই মুদ্রিকা আর রইল প্রেম, সেটা আমি খুঁজেই নেব, যেখানেই হোক। প্রেম। দেখলো অম্বিক, আমি তোমাকে বলেছিলাম না যে আমি জিতবো। এই মুদ্রিকা তোমার কাছে কি করে এলো? আগে তো কখনো দেখিনি তোমার গলাতে। এটা কেউ ভালোবেসে দিয়েছে। ছাড়ো, তুমি শুধু এটা বলো যে আমার সাথে হেরে গিয়ে তোমার কেমন লাগছে।
আপনার আঙুলে সেই মুদ্রিকাটা দেখতে পাচ্ছি না। ওটা ওটা আসলে আমি আরে আপনি তো ব্যর্থই ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনার মুদ্রিকাটা দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম। বলো, কোথায় সেই মুদ্রিকা? ওই আসলে আমার ইচ্ছে করছিল না, তাই ওটা আমি পড়িনি। হুম? কি ইচ্ছে হয়নি? আপনি জানেন তো ওই মুদ্রিকা আমার প্রেমের চিহ্ন, ওটা প্রতীক আমার প্রেমের। ওটা পড়ারও ইচ্ছে হয়নি? ওই কাল পর্যন্ত অপেক্ষা করুন, আমি ওটা পড়ে নেব। যদি কাল পর্যন্ত আপনি ওই মুদ্রিকাটা না পড়েন তাহলে বাবার ওই মন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে। এখানে তো কেউ নেই সামন্ত। পাখি যতই আকাশে উড়ুক না কেন, দিনের শেষে বাসাতেই ফিরে আসে। তোমরা সবাই এখানে লুকিয়ে পড়ো, ওরা এখানে এলে ওদের উপর আক্রমণ করব। আর শোনো, দরজাটা যেভাবে ছিল সেভাবেই বন্ধ করে দাও, যাতে ওরা সন্দেহ না করে। যাও। তাহলে অম্বিকের কল্যাণীর ওপর সন্দেহ হয়েছে, আর আমাদের জন্য খেলার শেষ চালটা দেওয়ার সময় এসে গেছে। এই শেষ চালটাই আমাদের শেষ আঘাত, যখন ইউডোমস আর অম্বিক একে অপরের সঙ্গে লড়বে। দাঁড়াও। কি হলো আচার্য? ভেতরে কেউ থাকতে পারে। আপনার এরকম কেন মনে হচ্ছে? সন্দেহ এই কারণে হচ্ছে কারণ প্রতিদিন নিজের গৃহ থেকে বেরোনোর সময় আমি আমার শিখার একটা চুল এই দরজায় আটকে দিয়ে যাই। যদি আমরা যাওয়ার পর কেউ আসে তাহলে সেটা জানতে পেরে যাব। আর আজ আমার শিখার সেই চুলটা এখানে নেই। আমাদের আগে নিজেদের সুরক্ষার কথা ভাবা শিখতে হবে। যদি আজ আমরা এটা না করতে পারতাম তাহলে শত্রুর জালে জড়িয়ে পড়তে পারতাম। আচার্য, এই কুঠিরের চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছি। এবার এই ভদ্রশাল কোনোভাবেই বেঁচে পালাতে পারবে না। গুরুকুলে আমাদের সময় সম্পূর্ণ হয়েছে, এবার শেষ আঘাতের সময়। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। চারকা! আর মাত্র একটা দিন তপস্যা করে নে, তারপর সবকিছু বদলে যাবে তোর জীবনে। মন্ত্রের প্রভাব বোঝা যাচ্ছে বাবা। মহারাজের স্বভাবের
পরিবর্তন ঘটছে। প্রভাব তো পড়তই কন্যা, প্রভাব তো পড়তই। এমনই গুণ সমৃদ্ধ মন্ত্র দিয়েছিলাম যে তোকে, আর সেই মন্ত্রের জপ নদীর পাড়ে গিয়ে কর, যা। আর মনে থাকে জানো, সেই জপ মাঝপথে ছাড়বি না, না হলে তোর স্বামীর বিনাশ একেবারে নিশ্চিত। আরো একটা কথা, সূর্যাস্ত পর্যন্ত স্বামীর দর্শন করতে পারবি না, যা। আমার স্বামীর হৃদয়ের পরিবর্তনের জন্য আমি সবকিছু করব বাবা। আপনার আদেশ শিরোধার্য, আমাকে অনুমতি দিন। তোর কল্যাণ হোক, গুরুদেবের জয় হোক। তোর কল্যাণ হোক। ও কল্যাণী, কল্যাণী, কল্যাণী কোথায়? উনি তো এখানে নেই। কল্যাণী, কল্যাণী, দ্বাররক্ষক, তুমি আজ্ঞে মহারাজ। মহারানীকে কোথাও দেখেছো? না মহারাজ। আরে তাহলে কোথায় গেল সে? মহারাজ, আপনার জন্য একজন খবর দিয়ে গেছে। বাইরে ফেলে দাও ওটাকে, আমি পড়তে চাই না। কিন্তু মহারাজ, খবরটা হচ্ছে মহারানী কল্যাণী দেবীর। যাও। আজ্ঞে মহারাজ। মহারাজ অম্বিক, আমি চলে যাচ্ছি। নিজের জন্য প্রকৃত প্রেমের সন্ধানে যাচ্ছি। সেখানে যাচ্ছি যেখানে কেউ আমাকে সম্মান করবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। আপনার সঙ্গে জীবন কাটিয়ে নরকে থাকার অনুভূতি হয়েছে আমার। আপনার ভালোবাসা পাওয়ার জন্য যা যা চেষ্টা করার ছিল সব করেছি, কিন্তু আমি কখনোই আপনার ভালোবাসা পাইনি মহারাজ। এবার আমি এমন একজন মানুষের কাছে যাচ্ছি যে আমাকে সত্যিকারের ভালোবাসে, ইউডোমোসের কাছে। মনে হচ্ছে আমি এর আগে তোমায় কোথাও দেখেছি। অবশ্যই দেখেছেন মহারাজ, অবশ্যই দেখেছেন। আসুন আমার সঙ্গে, আমরা হলাম ভারতীয় আর আমাদের সবাইকে একরকমই দেখতে। এবার আপনার মতো এত সুন্দর রূপ রং কোথায় আর আমাদের বলুন। আপনার তো ব্যাপারই আলাদা। মহারাজ, এই উপহার কিসের জন্য? সুরক্ষা। সুরক্ষা? কথাটা এই হলো মহারাজ যে এমনিতেই এই রাজ্যটা নামেই শুধু একজন রাজার অধীনে আছে, কিন্তু আমি আর আমার ব্যবসায়ী বন্ধুদের সুরক্ষা সবসময় আপনি করে থাকেন। আর এটাও সত্যি যে আমরা যদি এখানে ব্যবসা করি, উপার্জন করি, তাহলে এই সব আপনার প্রাপ্য। আপনি তো আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। এই নিন। তবে আরো একটা আপনাকে বলার ছিল মহারাজ, যে আরো একটা লোকের থেকে আমাদের সুরক্ষা চাই। কে সেই ব্যক্তি? মহারাজ অম্বিক। এবার আমি আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, মহারাজ অম্বিক জানলে আমার প্রাণটাই নিয়ে নেবে। এমন কি কথা? আমি একটু আগে একটা সরাইখানাতে গেছিলাম, ওখানে আমি মহারাজ অম্বিকের একজন দরবারিকে খুব ভয়ানক একটা কথা বলতে শুনেছিলাম। মহারাজ, খুবই ভয়ানক কথা। উনি বলছিলেন মহারাজা অম্বিক আপনাকে এখান থেকে সরিয়ে দিয়ে পুরো গান্ধারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে। সত্যি বলছি। এই, তুমি ঠিক করে শুনেছো কথাটা? এটাই বলছিল কি ওই প্রহরী? মহারাজ, আমি এক ব্যবসায়ী, আপনার সামনে আমি মিথ্যে কথা কেন বলবো বলুন তো? আর সেই দরবারি তো আমাকে কথা শুনতে দেখে ফেলেছিল, তাই তো আমি এখানে এসেছি মহারাজ। মহারাজ, তখন থেকেই ও আমার প্রাণের পেছনে পড়ে আছে মহারাজ।
আমার প্রাণ বাঁচান মহারাজ, আমার প্রাণ বাঁচান আপনি, আমার প্রাণ আপনার হাতে মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচিয়ে নিন মহারাজ, আমার প্রাণ বাঁচান মহারাজ, মহারাজ আমার প্রাণ বাঁচান। ওঠো, তুমি ভয় পেও না, এখন তুমি আমার সুরক্ষায় রয়েছো। মহারাজ, মহারাজ দেখুন, মহারাজ, মহারাজ এই তীর আমার জন্য ছিল মহারাজ, ও আমাকে মারার জন্য এসে গেছে। মহারাজ দেখুন, এই তীরটা আমার মনে হয় এটা আপনার জন্য ছিল মহারাজ, আপনাকে মারার জন্য। মহারাজ, অম্ভিক নিজের রূপ দেখিয়ে দিয়েছেন মহারাজ, মহারাজ বড় ব্যবসায়ী, দাঁড়াও ব্যবসায়ী, ব্যবসায়ী। অম্ভিক। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। জবন যে থালাতে খেয়েছিস সেই থালাতেই ফুটো করেছিস। বিশ্বাসঘাতক। মারা গেছেন আপনাদের প্রভু। খুন করা হয়েছে আপনাদের প্রভু ইউডোমসকে। আমাদের সবার শত্রু একজনই, মহারাজ অম্বিক। এবার আমি বলছি আপনাদের যে আপনাদের কি করতে হবে। কি হয়েছে মহারাজ? আপনার কি হয়েছে? এটা আমি কি করে ফেললাম? এটা আমি কি করে এলাম? এমনটা কি হলো মহারাজ? দুদিনের মধ্যেই সবকিছু বদলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ, আপনি এটা কি বলছেন? হত্যা হয়ে গেছে, আমার হাতে ইউডোমাসের হত্যা হয়ে গেছে। মহারাজ আপনি এটা? জবন সৈনিক যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। দরজা বন্ধ করো মহারাজ, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। যথা আজ্ঞা মহারাজ। অনেক বিদেশিরাই এখান থেকে ফিরে গেছেন। এখন যদি আপনারাও ম্যাসিডোনিয়া ফিরে যেতে চান তাহলে সেখানে পৌঁছতে পারবেন না, আর এখানে থাকলে ধীরে ধীরে ঠিক এভাবেই মারা যাবেন। অতএব আপনাদের কাছে আর কোনো বিকল্প নেই।
তাহলে এখন আমরা কি করব শ্রীমান? আমার সঙ্গে যোগ দিন। আমি যা বলছি তাই যদি করেন তাহলে নিজের প্রভুর প্রতিশোধও নিতে পারবেন আর সুরক্ষিতও থাকতে পারবেন। আচার্য, আপনি যেটা বলবেন আমরা তেমনটাই করব। তাহলে এখন আপনাদের প্রয়োজন একজন সেনানায়কের, কারণ সেনানায়ক ছাড়া সেনা ঠিক তেমনই যেমন মেষপালকদের ছাড়া মেষেরা। তাহলে আমি দিচ্ছি আপনাদের সেনানায়ক। ওই দেখুন, মৌর্য। মৌর্য? অখণ্ড ভারতে তোমার ছেলে তোমার নামে পরিচিত হবে। মুরার সন্তান চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এবার আমাদের প্রথম লক্ষ্য হল অম্বিককে মেরে গান্ধারকে নিয়ন্ত্রণে আনা। মহারাজ, যবন সৈনিকেরা আক্রমণ করেছে। চলো, আক্রমণ, চলো, চলো! দেবরথ, মহারাজ, মহারাজ! দেবরথ, এই, কে তুমি? মৌর্য। কে মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্য। সকালাতে তুই একা কি করে বেঁচে গেলি বল?
স্বাগত জানাই অম্বিক। আচার্য চাণক্য, এসব কি করছেন আপনি? তোমার শ্রাদ্ধের প্রস্তুতি নিচ্ছি। কি? শুনতে পাওনি? তোমার শ্রাদ্ধের প্রস্তুতি নিচ্ছি। এসব এসব কি করছেন আপনি আচার্য? আচার্য, আচার্য নই আমি তোমার। দেশদ্রোহিতার শিক্ষা আমি তোমাকে কখনো দিইনি। তুমি ভারতের প্রথম দেশদ্রোহী, মানবতার শত্রু। আর মানবতার শত্রু সবচেয়ে জঘন্য পাপী। আমি প্রাচীন বিচারধারার মানুষ, কিন্তু যখনই কিছু ভাবি মাতৃভূমির ভালোর জন্য ভাবি। তোমার মতো লোভী আর দেশদ্রোহীদের শেষ করে দেওয়া আমার দায়িত্বে পরিণত হয়। ছলনা করেছো তুমি আমার মায়ের সঙ্গে। এখন এই মায়েরই সুপুত্র তোমাকে তোমার অপরাধের শাস্তি দেবে। শশাঙ্ক, কিছু মনে পড়লো অম্বিক? বিশ্বাসঘাতক? और यदि तूने मन लगाकर हमारी सेवा की तो राजगद्दी संभालते ही तुझे भी अपनी सेना में कोई छोटा सा पद दे देंगे। आम्बेक कुमार, गांधार नरेश अंभिराजा का बेटा हूं मैं। ये जिस धरती पे तू खड़ा है ना, ये हमारे राज्य की धरती है। मैं वीर यात्रा वाले अभियान का नेतृत्व करना चाहता हूँ। मैं अम्बे के साथ सीधी प्रतिस्पर्धा के लिए तैयार हूँ।
চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মরে গেছে ও। মহারাজ, বিশ্বাসঘাতক। ছল করেছি আমি তোমার সাথে, বিশ্বাসঘাতকতাও করেছি। তুমি তোমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ আমাকে মেরে অবশ্যই নিতে পারো, কিন্তু আমি একে সেই সমস্ত বোনেদের জন্য মেরেছি যাদের অসময় অকারণে বিধবা বানিয়ে দিয়েছে অথবা বানাতে পারত। ও আমার মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই নিজের স্বার্থের জন্য ওই জওয়ানদের সঙ্গে এক হয়ে আমার মাতৃভূমিকে শিকল পরিয়েছে। শুধু তুমিই না, অনেক লোক বলবে যে আমি ওকে হত্যা করেছি, কিন্তু আমি ওকে হত্যা করিনি। আমি শাস্তি দিয়েছি ওকে, ওর পাপের শাস্তি। যদি তাও তোমার মনে হয় যে আমি কিছু অনুচিত করেছি বোন, তবে এই নাও, নিয়ে নাও প্রতিশোধ। মহারানী কল্যাণী, আমি আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। আমি আপনার বিবাহ অর্থাৎ অম্বিকের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারে জানতে পেরেছি, যেটা আপনি নিজের ভাগ্য বলে মেনে নিয়েছেন। কিন্তু মহারাজ পুরু কখনোই আপনার বিবাহ অম্বিকের সঙ্গে দিতে চাননি। ওনাকে বাধ্য করা হয়েছিল, আর আপনার পিতাকে বাধ্য করার জন্য সিকান্দারের বিরুদ্ধে আপনার অসংখ্য বীর সৈনিকদের বীর গতির জন্য
আপনার ভাইদের মৃত্যুর জন্য, নিজের আমোদ প্রমোদের জন্য, লাগামহীন কর চাপিয়ে গান্ধারকে শোষণ করার জন্য মাত্র একজন ব্যক্তিই দায়ী, আর সে ছিল অম্বিক। মহারানী কল্যাণী, এখন আপনার সামনে দুটো পথ আছে। একজন সাধারণ দুর্বল মানুষের স্বার্থপর স্ত্রীর মতো নিজের প্রতিশোধের জন্য চন্দ্রগুপ্তকে মেরে ফেলুন আর নিজেকেও শেষ করে দিন। আর দ্বিতীয়, নিজের অন্তরের প্রকৃত নারীকে জাগ্রত করে অখণ্ড ভারতের নির্মাণ কার্যে আমাদের সঙ্গে সম্মিলিত হন। আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার স্বামীর আকস্মিক মৃত্যুর পরে আমি চন্দ্রগুপ্তকে গান্ধারের রাজা হিসেবে নিযুক্ত করছি। আমার কথা বিশ্বাস করুন যে উনি একজন যোগ্য এবং উপযুক্ত শাসক হিসেবেই কাজ করবেন। আর সেনাপতি দেবব্রত, আপনার কি মতামত? আমি মহারানী কল্যাণীর নির্ণয়কে সমর্থন করছি। আর আমি আচার্য চাণক্য মহারানী কল্যাণীর এই সিদ্ধান্তকে সমর্থন করছি। আমার পূর্ণ বিশ্বাস আছে যে চন্দ্রগুপ্ত যোগ্য, সক্ষম এবং ন্যায়প্রিয় শাসক হয়ে উঠবে। আর আমরা সবাই মিলে অখণ্ড ভারতের নির্মাণ সম্ভব করব। আমরা সবাই সজ্ঞানী চন্দ্রগুপ্তকে গান্ধারের রাজা বলে স্বীকার করছি। মহারাজা চন্দ্রগুপ্তে, মহারাজা চন্দ্রগুপ্তে, মহারাজা চন্দ্রগুপ্তে, মহারাজা চন্দ্রগুপ্তে, মহারাজা চন্দ্রগুপ্তে। অতি শীঘ্রই আমরা ওর রাজ্যাভিষেক করব। আমাদের ভারতের সব রাজাদের এই শুভ সংবাদ পাঠাতে হবে যে চন্দ্রগুপ্ত মৌর্য গান্ধারের নতুন রাজা হয়েছেন, আর তারা রাজ্যাভিষেক সমারোহে সাদর আমন্ত্রিত। মহারানী কল্যাণী, নিজের পিতাকে এই নিমন্ত্রণ পাঠাবেন না। চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেকের পরে আমি স্বয়ং আপনাকে মহারাজ পুরুর কাছে নিয়ে যাব, আপনাকে সসম্মানে তার কাছে সঁপে দেব। দেবব্রত, মগধ নরেশ ধননন্দকে অবশ্যই এই নিমন্ত্রণ পাঠিও। এই বালক শুধু তোরই নয়, তোর সমগ্র বংশকে শেষ করে দেবে। যথা আজ্ঞা আচার্য। আসুন মহারাজ চন্দ্রগুপ্ত। আচার্য? মহারাজ চন্দ্রগুপ্ত আসুন। আর এইভাবে চাণক্য কৌটিল্য থেকে কুটিল হলেন। এইভাবে সাম দাম দণ্ডভেদের নীতি রাজনীতিতে আনলেন। কিন্তু চাণক্যের সবচাইতে বড় তত্ত্বকে না কেউ বুঝল, না তাকে প্রয়োগ করল। যে যদি তোমার লক্ষ্য ন্যায়সঙ্গত হয়, বহুজনের হিতের জন্য হয়, বিকাশের জন্য হয়, তবে তা তুমি প্রাপ্ত করবার জন্য যা পথই ধরো সেটা ন্যায়সঙ্গতই হবে। কারণ পথ নয়, লক্ষ্যই মহত্বপূর্ণ। আর ওই সময়ে অখণ্ড ভারতের থেকে আর বড় লক্ষ্য কি হতে পারত?